আমি যে কথাটা আপনাদের প্রথম দিনে বলেছিলাম যে এই গোটা ইস্যুটাকে সরকার যদি তার সদিচ্ছা থাকতো, রাজনৈতিক উদ্দেশ্য থাকতো, তার প্রতি খুব অল্প সময় 2-3 দিনের মধ্যে তারা ইস্যুটাকে সমাধান করতে পারত। যেহেতু সরকারের সত্যি কথা বলতে কি রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব নাই, আপনার সবাই তো বলে যেটা আওয়ামী লীগের সরকার, আমি তো আওয়ামী লীগ খুঁজে পাই না এখানে। আমি যেটা বারবার আপনাদেরকে এর আগেও বলেছি যে এটা মূলত একটা আপনার এখন পুরোপুরিভাবে একটা অদৃশ্য একটা শক্তি, যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে, সেই শক্তির একটা সরকার। এবং আপনি দেখুন যে যেখানে এই সমস্ত বাহিনীর প্রধানরা তারা যে ভাষায় প্রকাশ্যে কথা বলে, মনে হয় না যে কোনো রাজনৈতিক নেতৃত্ব এই দেশে রয়েছে বা তাদের এই নেতৃত্ব এই দেশে রয়েছে। সুতরাং আমরা মনে করি যে এই দেশে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কোনো সরকার এখানে নেই। এখানে যে সরকারটা আছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে আপনার সেই যারা যারা দেশকে নিয়ন্ত্রণ করছে এবং দেশে একটা অরাজনৈতিক একটা সরকার পরিচালনা করছে, তাদেরই সরকার এটা পরিচালিত করছে। আপনারা সেদিন লক্ষ্য করেছেন যে এই কার্যালয়ে ইতিপূর্বে এই ধরনের আপনার নাটক মঞ্চস্থ হয়েছিল। আমাদেরই নেতা আমাদের গয়েশ্বর বাবুকে তারা এইভাবে মেলাইন করার চেষ্টা করেছিল। সেদিন আমি বলেছিলাম যে গয়েশ্বর বাবুকে আপনার পরীক্ষা দেওয়ার জন্য নতুন করে কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই। তার যে সুবিশাল রাজনৈতিক যে অতীত কর্মকাণ্ড এবং গণতন্ত্রের জন্য তার যে নেতৃত্ব, এটা তার সারা জীবনের যেটা তিনি প্রমাণ করেছেন, এটার জন্যই আপনার অনেকেই সেই সময় বিভিন্ন রকম প্রশ্ন তুলছিল। আমি তার জন্য দরকার নেই, তিনি একজন প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংগ্রামের একজন নেতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনার আমরা এই কথাগুলো বারবার বলার চেষ্টা করেছি যে আজকে দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানদের বিশেষ করে আইন শৃঙ্খলা সঙ্গে যারা জড়িত, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িত, তাদের কিছু নেতার কর্মকর্তার মধ্যে একটা বাড়তি একটা আপনার উদ্যোগ দেখা যায় যে আপনার যে কোনোই হোক বিরোধী মতপথকে তাদেরকে দমন করতে হবে, বিরোধী পক্ষকে কোনো মতেই আপনার এখানে তাদের যেটা ন্যায্য অধিকার যে আপনার সভা করা, সমাবেশ করা, মিছিল করা, সেই অধিকারগুলো তাদেরকে বঞ্চিত করতে হবে। যে কারণে আপনি আজকে দেখবেন যে যে কোনো সভা মিছিল করতে যদি সে পালন করতে যায়, তাহলে সেখানে তারা কিন্তু সেই বাধা প্রয়োগ করতে থাকে। আজকে একটা ঘোষণা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যে আওয়ামী লীগের অফিস এবং বিএনপির অফিস থেকে ব্যতীত অন্য কোথাও কোনো সভা সমাবেশ করা যাবে না। এটা কোন ধরনের একটা আপনার আদেশ হতে পারে? আপনার তারা কি কোনো 144 ডিক্লেয়ার করেছে সারা ঢাকা শহরে? করেনি। হ্যাঁ, ঢাকা শহরে আপনার একটা ইয়ে আছে যে ডিএমপির একটা অধিকার আছে, একটা আইন আছে যে ডিএমপির অনুমতি নিতে হয়। তো যদি তারা কেউ অনুমতি নিয়ে করতে চায়, তারও কি তারা সেখানে দেবে না? আজকে যে জিনিসটা দাঁড়িয়েছে যে আজকে ছাত্রদেরকে এই যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অ্যারেস্ট করা হচ্ছে, এটার মধ্যে একমাত্র কারণ হচ্ছে যে গণতান্ত্রিক স্পেসটা তাদের নিয়ে নেওয়া হয়েছে। এটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে যে একটা স্পেস, একটা প্রতিবাদ করবার জন্য যে স্পেস, সেই স্পেসটা নিয়ে নেওয়া হয়েছে। এটা তার দীর্ঘকাল ধরে 14, 15 বছর, 16 বছর ধরে তারা এই কাজটি করে চলেছে। আমরা সেই জন্যই বারবার করে অনেকবারই বলেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উচিত হবে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে কাজ করা। তাদের শুধুমাত্র কোনো দল বা ব্যক্তির নির্দেশে চলার কোনো আপনার সেটার কোনো বিধান আমরা বাংলাদেশের সংবিধানেও দেখিনি, বাংলাদেশের কোথাও আমরা সেটা পাইনি। আমরা সবসময় কথা বলার চেষ্টা করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আইনের শাসন মানে আপনি যা খুশি তাই করার অধিকার নয়। আইনের শাসন মনে হচ্ছে আপনাকে সংবিধানে যা আছে এবং সেই বিষয়গুলোকে নিয়েই আপনাকে সামনের দিকে যেতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আরেকটা বিষয় গতকাল আমি আমার বিবৃতির মধ্যে বলেছি, একটা ভয়াবহ কাণ্ড ঘটছে যেটা অতীতে আমরা সেইভাবে দেখেছি, কিন্তু এইভাবে দেখিনি। রিমান্ডে অমানবিক নির্যাতন করা হচ্ছে রাজনৈতিক নেতাদেরকে। আমরা বলেছি ডাক্তার ভিপি নুরুল, তাকে যেভাবে
আটক করার পরে রিমান্ডে নিয়ে তাকে যে নির্যাতন করা হয়েছে যে সে দাঁড়াতে পারছে না, দুইজনের উপর ভর করেও সে দাঁড়াতে পারছে না। আমাদের সাবেক ছাত্র নেতা এবং আপনার যুব নেতা সুলতান সালাউদ্দিন টুকু, আমাদের প্রচার সম্পাদক, তাকে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমাদের ঢাকা মহানগরের উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম, আমাদের দক্ষিণের আহ্বায়ক আমাদের রফিকুল ইসলাম মজনু, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এইরকম আপনার আমাদের নেতৃস্থানীয়দের কথা বললাম, অনেককেই ভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং নিচের ছেলেদের কথা, যাকে ধরেছে তাকে নিয়ে তারা নির্যাতন করেছে। ছাত্রদলের যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের সম্পর্কে আমি শুনেছি যে কোনো কথা নেই, প্রথমে প্রচণ্ড নির্যাতন। নাহিদের নিশ্চয়ই আপনারা একটা ছবি দেখেছেন ছাত্র নেতাদের, যে তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন, বিশেষ করে তার আপনার ঠাই যেটা, সেই থায়ের মধ্যে সমস্ত শরীর লাল এবং কালো হয়ে আছে। এটা কারণটা একটাই, যে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। সে সেই দিনের কোনো যে আপনার ফুল প্যান্ট বা পায়জামা পরতে পারছে না। তো এই বিষয়গুলো তো অবশ্যই জাতি তো আপনার একেবারে বোকা নয় যে তারা এই সমস্ত বিষয়গুলো তারা বোঝে না। এবং আপনারা দেখেছেন যে শিশু কিশোরদেরকেও এরা আটক করতে দ্বিধা করেনি। এবং যে জায়দি, যে ছেলেটাকে আপনারা দেখেছেন, জায়দিতে নাম বোধ হয় ফাইজা কিশোর ফাইয়াজ, তাকে এখন বাধ্য হয়েছে আপনার এখন আবার ওই আপনার কিশোর সংশোধনাগারে পাঠাতে বাধ্য হয়েছে। অথচ সে একটা কিশোর, তাকে আটক করেই বা কি দরকার ছিল, আবার এই নাটকটা করেই বা কি দরকার, তাই রিমান্ডেরও একটা নির্দেশ দেওয়া হয়েছে। গোটা সিস্টেমটা এখানে আমার হয়েছে যে এটা শুধুমাত্র নির্যাতনের জন্য, টর্চারের জন্য করা হচ্ছে। আপনারা দেখেন হাসপাতাল থেকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে, এটা অতীতে আমরা কখনো দেখিনি। আমাদের জহিরুদ্দিন ইসলাম স্বপন, তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে, যখন তিনি কেবিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাকে হাসপাতাল থেকে তুলে, যেটা আমরা অতীতে কখনো দেখিনি। এমনকি আপনার যে আমাদের আন্দোলনকারী ছাত্র নেতারা, তাদেরকেও কিন্তু হাসপাতাল থেকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজকে এই কোটা আন্দোলনের যে ছাত্র নেতারা, ছাত্র আন্দোলন, এই আন্দোলন করতে কিন্তু শুধু শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই আজকে কিন্তু তোলপাড় চলছে। আমি প্রথমেই যাব পার্শ্ববর্তী দেশে ভারতের যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের যে মূল যে গণমাধ্যম, সেই গণমাধ্যমে কিন্তু বাংলাদেশে ছাত্রদের উপরে যে নির্যাতন হয়েছে, গুলি হয়েছে, তাকে যে গুলি করে হত্যা করা হয়েছে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রাধান্য পাচ্ছে এবং তার সমালোচনা করা হচ্ছে আপনার অত্যন্ত গভীরভাবে। এটা আমরা মনে করি এটা একটা অত্যন্ত পজিটিভ ব্যাপার, যেটা নিঃসন্দেহে আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে ভারতের জনগণ তারা অন্যায়ের প্রতিবাদ করবে, তারা মানুষের ন্যায্য অধিকারের পক্ষে থাকবে এবং তারা গণতান্ত্রিক যে অধিকার, যে আন্দোলন, সে আন্দোলনের পক্ষেও তারা নিশ্চয়ই থাকবেন। এটা হচ্ছে বাংলাদেশে জনগণের আন্দোলনকে কেউ কোনোদিন রুখে দিতে পারেনি। বিশেষ করে ছাত্রদের যে ন্যায়সম্মত আন্দোলন, সেই ন্যায় আন্দোলনকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি। 52তে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষা অর্জন করা হয়েছে। এরপরে আপনারা জানেন 62তে 64তে শিক্ষা কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, সেখানেও সফল হয়েছে। ছাত্ররা যখন আন্দোলন শুরু করে, সে আন্দোলন সহজে দমন করা যায় না। আর এবারকার আমি একটা ধন্যবাদ জানাতে চাই নিউ জেনারেশনকে, নতুন প্রজন্মকে। এই নতুন প্রজন্ম, আমি অনেকবার বলেছি যে কোথায় তরুণ, আপনাদেরকে বলেছি, সেই আমি জনসভাতেও বলেছি যে কোথায় যুবক, কোথায় তরুণ, তার দেশকে রক্ষার জন্য তাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার আজকে হ্যাটস অফ টু দেম, আমার স্যালুট আমি জানাই তাদেরকে, যে তারা আজকে তাদের অধিকার রক্ষার জন্য তারা বেরিয়ে এসেছে এবং সেই অধিকার রক্ষার জন্য তারা রাস্তায় নেমেছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে। এই প্রাণ দেওয়ার, জীবন দেওয়ার কখনো ব্যর্থ হতে পারে না। আবার বলতে হয় যে বীরের যে রক্তস্রোত, বাইরে অশ্রুধারা, এটা কখনো হারিয়ে যায় না, কখনো হারিয়ে যায় না।